আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা শ্যামনগর সড়কের কালীগঞ্জ ব্রিজ হতে ২ কিলোমিটার ব্যাপী এই কর্মসূচি পালন করে তারা। এদিকে লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনের সাবেক এমপি আশরাফ উদ্দিনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে এবং তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার কর্মী সমর্থকরা। বুধবার রাতে রামগতি উপজেলার জনতা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। রংপুর ৩ আসনে বিএনপি নেত্রী রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকেরা। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বুধবার ব্রিফিংয়ে সেনা সদর জানায়, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। বুধবার সেনা সদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন অভিযানে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় তুলে ধরা হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে কথা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সম্প্রতি ৩ বাহিনীর প্রধান বৈঠক করেছেন, এটা আমরা সবাই জানি। ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৫ মাস সেনাবাহিনী মাঠে রয়েছে। নির্বাচনের পর তারা সেনানিবাসে ফিরতে চায়। গত ১৫ মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। তো রেস্ট অ্যান্ড রিফিটেরও প্রয়োজন আছে। তো এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে। সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন, সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। এক প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে মাঠে ১ লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন সময়ে আমরা ৯০,০০০ থেকে ১ লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। সেনা কর্মকর্তারা বলেন, কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি অনলাইন পোর্টালের ৩ সংবাদকর্মীকে আটক করে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার বিকেলে সদর উপজেলার গিরিধারা বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা জানান, সদর উপজেলার ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর অভিযোগ ছিল, তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে আতাই রাব্বি। ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেন। এ বিষয়ে খোঁজ খবর ও সংবাদ সংগ্রহ করতে গেলে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালানো হয়। পুলিশ জানায়, অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নীলফামারীর মেয়ে ঐশীর হাতে তৈরি কংক্রিটের ক্রাফট জনপ্রিয় হয়ে উঠেছে দেশে ও বিদেশে। তিনি তৈরি করছেন শোপিস, ফুলদানি, মোমবাতি সহ নানা সামগ্রী। তার কাজের স্বকীয়তা ও রঙের ব্যবহারে মুগ্ধ ক্রেতারা। অনেকেই তার পণ্য নিতে আগাম বুকিং দেন। ঐশীর মাসিক আয়ও বেশ ভালো। এখানে রয়েছে ঘর সাজানোর পণ্য, ক্যান্ডেল স্ট্যান্ড, প্ল্যান্টার, শোপিস সহ নানা ধরনের পণ্য।
এসব পণ্য নিজ হাতে তৈরি করছে নীলফামারীর ঐশী। তার তৈরি প্রতিটি পণ্যের রয়েছে অনন্য নকশা। ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্যের নকশা তৈরি করে দেন তিনি। ঘর সাজানোর পণ্য তৈরি তার লক্ষ্য। নীলফামারীর প্রত্যন্ত গ্রামে বসে অনলাইনে বিক্রি করছেন নিজের তৈরি পণ্য। 17 বছরের কিশোরী তানিসা তানভি ঐশী 3 বছর আগে মাত্র 500 টাকা পুঁজিতে শুরু করেন এই ব্যবসা। তার তৈরি পণ্য দেশের বিভিন্ন বিপণন কেন্দ্রে স্থান পেয়েছে। এছাড়া ব্যক্তি উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে তার তৈরি পণ্য। সব মিলে প্রতি মাসে ভালো আয়ও করছেন ঐশী। বাংলাদেশে যেটা তো বড় মার্কেট আছে, এটা আমার ধারণায় ছিল না। এখন সব সেলস প্রায় 10 গুণ হয়ে গেছে প্রথমের দিকের থেকে। আমি দেশের বাইরে এক্সপোর্ট করার খুবই চেষ্টা করছি, কিছু কিছু এক্সপোর্ট করেছি, কিন্তু ওই যে বাল্কের যে অর্ডারগুলো, ওগুলো এক্সপোর্ট নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। সৃজনশীল এমন কাজে ঐশীকে সহযোগিতা করেন তার পরিবারের সদস্যরা। এলাকার বেকার নারীদেরও কর্মসংস্থান করছেন তিনি। কাজ করিয়ে টাকা নেই, নিয়ে সংসার চালাই। যা টাকা পাই আমি সংসারে লাগাই, ছেলেমেয়েকে আমি লেখাপড়া করি। ঐশীকে সহযোগিতা করার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। বিসিকের সহায়তায় কয়েকটা দেশে, বাইরের কয়েকটা দেশে আমরা মেলার আয়োজন করে থাকি এবং আমরা বাংলাদেশ থেকে অনেক উদ্যোক্তা সেখানে পাঠাই। তিনি যদি চান তাহলে আমরা সেখানে এক্সপোর্টের জন্য তার মেলাগুলোতে স্টলের ব্যবস্থা করে দিতে পারি। ঐশীর তৈরি পণ্য একদিন বিভিন্ন দেশে রপ্তানি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাজ্যের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 18টি জেলার 121টি আসনে ভোট দিচ্ছেন বিহারের 3,75,00,000-এর বেশি ভোটার। এই দফায় মোট 1,314 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন আরজেডি প্রধান লালু প্রসাদের ছোট ছেলে এবং বিহারের বিরোধী দল নেতা তেজস্বী যাদব। যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এক বিবৃতিতে খবর জানায় ইসরায়েলি বাহিনী। ইয়েলো লাইন হলো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্ধারিত একটি প্রত্যাহার সীমা, যা 10ই অক্টোবর থেকে কার্যকর হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতিতে থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত 240 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 600 জনের বেশি আহত হয়েছেন। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও এক ইসরায়েলি বন্দীর মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশের পর এই পদক্ষেপ নিলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আর্কটিক অঞ্চলের নোভা জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। এদিকে নতুন করে এমন পরীক্ষা শুরু হলে তা বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা 21 শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। খেলার খবর। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে 22 দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। মূলত যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সি উন্মোচন করা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের জার্সি। এতে আলবিসেলেস্তের জয় করা 1978, 1986 এবং 2022 বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে। প্রকাশ করা 22 দেশের মধ্যে 6টি দেশ এরই মধ্যে বিশ্বকাপের
দলের বাছাই পর্ব উতরে গেছে। এছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন, এমন দেশের জার্সিও রয়েছে। এবারের বিশ্বকাপের আসর হবে 48 দেশ নিয়ে। আগামী বছরের 11 জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, ইতিহাস গড়লেন মামদানি, মামদানির জয় ট্রাম্পকে বার্তা। নিউ ইয়র্কের 400 বছরের ইতিহাসে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র মামদানি, প্রথম মুসলমান মেয়রও তিনি। মামদানির সামনে এখন আসলো যেসব চ্যালেঞ্জ, এ নিয়ে রয়েছে প্রতিবেদন। এদিকে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর প্রত্যাশা, সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে, সেনা সদরের ব্রিফিং। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই, সাক্ষাৎকারে বললেন মীর মাহবুবুর রহমান। অপরদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, নিহত 1। হঠাৎ এলোপাতাড়ি গুলিতে 5 জন আহত। নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি ইতিবাচক, জামায়াতের কমিটি গঠন, উদ্যোগী 9 দল, রাজনৈতিক সমঝোতা। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে হামলা, বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ। নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর চিকিৎসা চলছে, এমনই একটি স্থির চিত্র আমরা এদিকে দেখতে পাচ্ছি। এদিকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের ঘটনা, বললেন মির্জা ফখরুল। অপর পাশে দেখতে পাচ্ছি মামদানির বিজয় বাংলাদেশি আঙ্কেল আন্টিদের। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র তিনি। মামদানির ঐতিহাসিক জয় ট্রাম্পের জন্য বড় ধাক্কা। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডি, পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা। এদিকে ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় 10ই নভেম্বর। নির্বাচনে 1 লাখ সদস্য মাঠে থাকবে, বললেন সেনা সদর। চট্টগ্রামে বিএনপির জনসংযোগে প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত। আর্থিক সংকটে থাকা 5 ব্যাংকের বোর্ড বাতিল। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।